বঙ্গভবনের সার্বিক খবর নিতে আমাদের সহকর্মী বঙ্গভবনের সামনেই আমাদের সহকর্মী আছেন রায়হান। রায়হান, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। রায়হান, বঙ্গভবনে আজকে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ কে কেন্দ্র করে চারপাশে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তো নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? আশপাশের পরিস্থিতি জানাবেন। দেখুন, গতকালকে ডিএমপির পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছিল এই বিকেল ৩টা থেকে শুরু করে রাত ৯টা পর্যন্ত কিন্তু এই বঙ্গভবন এবং তার চারপাশের এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা কিন্তু আসলে খানিকটা নিয়ন্ত্রণ করা হবে। বেশ কয়েকটি সড়কে সাধারণ মানুষ যারা আছেন তারা প্রবেশ করতে পারবে না, কোনো গণপরিবহন প্রবেশ করতে পারবে না। এবং একই সঙ্গে আমি যদি বলি যে অনুষ্ঠানের যে ধারাবাহিকতা সেটি কিন্তু যদি বলতে চাই, অনুষ্ঠানের ধারাবাহিকতা অনুযায়ী এখানে ১২০০রও বেশি অতিথি কিন্তু আজকে এখানে আসবেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে সন্ধ্যা ৭:৩০টার সময় শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। তার আগে থেকে ৬টা ৪৫ প্রধানমন্ত্রী আসবেন, ৬টা ৫০ রাষ্ট্রপতি আসবেন এবং তার আগেই ৬:৩০টার মধ্যে আর বাকি যে সকল অতিথি রয়েছেন সে সকল মন্ত্রী বর্গের সদস্য থেকে শুরু করে প্রধান বিচারপতি থেকে শুরু করে ৩ বাহিনী প্রধান, সংসদ সদস্যগণ এবং এছাড়াও আরও যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে তারা কিন্তু আসতে শুরু করবেন। মোটামুটি বলা যায় যে ৫টার পর থেকে আসা শুরু করবেন। সেটিকে মাথায় রেখে কিন্তু ৩টা থেকে এই পুরো এলাকাটিকেই কিন্তু বলা যায় যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিশেষ করে ট্রাফিক ব্যবস্থাপনা কিন্তু সেভাবে নেওয়া হয়েছে। এবং আপনি যদি এখানকার নিরাপত্তার কথা বলতে চাই, আমার সহকর্মী বনি যেটি জানাচ্ছিলেন যে এর মধ্যে কিন্তু তিনি এসএসএফ এর যে প্রোটোকল সেটি পাওয়া শুরু করেছে এবং এই বঙ্গভবন এবং তার চারপাশে এলাকাতেও কিন্তু সেই প্রোটোকল দেওয়া হবে। আমরা দেখেছি যে গোয়েন্দা সংস্থার বেশ কিছু সদস্য তারা কিন্তু চারপাশেই রয়েছেন এবং তারা একই সঙ্গে তারা কিন্তু এটিকে তদারকি করছে। এবং ৩টার পর থেকেই মূল যেই আনুষ্ঠানিকতা বা মূল যেই ট্রাফিক ব্যবস্থাপনা, যে সড়কের যে ব্যবস্থাপনা সেটি কিন্তু আসলে শুরু হবে। এবং একই সঙ্গে এই ১২০০ অতিথি যারা আছেন তারা কিন্তু ৬:৩০টার মধ্যে চলে আসার কথা, কিন্তু বিকেলের পর থেকে কিন্তু তাদের আসার যে চাপ সেটি শুরু হবে। এবং ৭:৩০টায় শপথ এবং শপথের পরও বেশ কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। সবগুলো করতে করতে মোটামুটি ৮:৩০ বা ৯টা পর্যন্ত কিন্তু পুরো এলাকা এবং এই এলাকার আশপাশে যে সড়কগুলো রয়েছে, বিশেষ করে সংযোগস্থল যেগুলো রয়েছে সেই সড়কগুলোতেও কিন্তু আসলে বলা যায় যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা কিন্তু পুরোটাকে নিয়ন্ত্রিত রাখবে। এবং একই সঙ্গে এসএসসি প্রোটোকল যদি রাষ্ট্রপতি পেয়ে থাকেন, সেই প্রোটোকলের মধ্যে ১২০০ অতিথিকে কিন্তু আসলে বলা যায় যে এই অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করবেন। বঙ্গভবনের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী রায়হান। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার ভোট শেষে বিকেল ৫:১৫টার দিকে সিইসি এএমএম নাসিরউদ্দিন তাকে বিজয়ী ঘোষণা করেন। বৃহস্পতিবার নির্বাচনে তিনি পান ২৫৫ ভোট, তার প্রতিদ্বন্দ্বী অলি আহমদ পান ৮৮ ভোট। রাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। জাতীয় সংসদে বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার নির্দেশিকা তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। এরপরে শুরু হয় ভোট গ্রহণ, চলে বিকাল ৫টা পর্যন্ত। ৩.৫ দশকের মাথায় রাষ্ট্রপতি নির্বাচনে একে একে ভোট দেন সংসদ সদস্যরা। প্রথমে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ও ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। এরপর বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ভোট দেন সংসদ নেতা তারেক রহমান। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান ভোট দেন ২টা ১৯ মিনিটে। ব্যালট পেপার জমা দিতে রাখা হয় ৩টি বাক্স। ভোট গ্রহণ শেষে বিকেল ৫:৩০টার দিকে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। আমি ঘোষণা করছি যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পিতা মির্জা রুহুল আমিন, ঠিকানা গ্রাম কালীবাড়ি, ডাকঘর ঠাকুরগাঁও ৫১০০, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও পৌরসভা, ঠাকুরগাঁও জেলা, সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। সব মিলিয়ে ত্রয়োদশ সংসদে ৩৪৯ জন এমপি রয়েছেন, যারা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য ছিলেন। তবে ভোট পড়েছে ৩৪৩টি, ৬ জন উপস্থিত ছিলেন না। মোট ভোটার ৩৪৯ জন। মুদ্রিত মোট ব্যালট পেপারের সংখ্যা ৩৪৯টি।
ব্যবহৃত ব্যালট পেপারের সংখ্যা 343টি 343 ইউজড হয়েছে ব্যালট পেপার। অব্যবহৃত ব্যালট পেপারের সংখ্যা 6টি। বৈধ ব্যালট পেপারের মধ্যে ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন 88টি ভোট, 88 ভোটস, এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট। শুক্রবার সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন। রাষ্ট্রপতি নির্বাচনে 1991 সালের পর এবারে প্রথম একাধিক প্রার্থী ছিলেন, ফলে ভোট আয়োজন করতে হয় আইনের বাধ্যবাধকতা মেনে। দীর্ঘ 35 বছর পর ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেলেন সংসদ সদস্যরা। এই নির্বাচন সংসদীয় গণতন্ত্রে গতিশীলতা আনতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 35 বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হলেন বর্ষিয়ান এই রাজনীতিক। 1991 সালে সংসদীয় ব্যবস্থা পুনর্প্রবর্তনের পর এমপিদের ভোটে নির্বাচিত হলেন তিনি। ছাত্র রাজনীতি দিয়ে শুরু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক পথ চলা খুব মসৃণ ছিল না। আন্দোলন সংগ্রাম আর রাজনীতির উত্তাপে একাধিকবার হয়েছেন গ্রেপ্তার, ছিলেন কারাগারেও। শিক্ষকতা থেকে রাজপথ, রাজপথ থেকে সংসদ, সংসদ থেকে মন্ত্রিসভা, এবারে ঠিকানা বঙ্গভবন। জনগণকে আমরা অনুরোধ করবো রুখে দাঁড়ানোর জন্য। একদিকে কঠিন সময়ে দলের মহাসচিবের দায়িত্ব পালন, অন্যদিকে আওয়ামী ফ্যাসিবাদের অন্যতম প্রধান টার্গেট হিসেবে সহ্য করেছেন হামলা, মামলা, কারাবরণ। 1948 সালের 26 জানুয়ারি ঠাকুরগাঁয়ে জন্ম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। ক্ষমতার করিডোর ধরে শুরু হয়নি তার রাজনৈতিক যাত্রা। রাজনীতির অগ্নি পরীক্ষার মাঠ রাজপথেই বারবার প্রশ্ন করেছেন গণবিরোধী ক্ষমতাকে। রাজনীতি সচেতন পরিবারে বেড়ে ওঠা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, ফলে ছোট থেকেই মানুষ, সমাজ এবং রাজনীতিতে তার বিপুল আগ্রহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়াশোনা শেষে যোগ দেন শিক্ষকতা পেশায়। 80-র দশকে বিএনপিতে যোগ দেওয়ার পর 1992 সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি হন। 2009 সালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আর 2016 সালে মহাসচিব নির্বাচিত হন। 2001 সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রথমে হন কৃষি প্রতিমন্ত্রী, পরে বেসামরিক বিমান এবং পর্যটন প্রতিমন্ত্রী। 2013 সালের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান সমন্বয়ক এবং সাংগঠনিক নির্দেশকের ভূমিকা পালন করেন। 2023 সালের 28 অক্টোবর বিএনপির ঢাকা মহাসমাবেশকে কেন্দ্র করে তাকে গ্রেপ্তার করে কয়েকটি মামলায় আসামি করে ফ্যাসিবাদী সরকার। একাধারে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব এবং শক্ত হাতে দলীয় সংকট মোকাবিলা করে দেশের রাজনীতিতে এক অনন্য ব্যক্তিত্বে পরিণত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণতান্ত্রিক ধারা ও সংসদীয় ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রেখে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সব পক্ষকে ঐক্যবদ্ধ রাখতে নবনির্বাচিত রাষ্ট্রপতির কাছে অভিভাবক সুলভ ভূমিকা প্রত্যাশা করেন প্রথমবারের মতো নির্বাচিত সংসদ সদস্যরা। রাষ্ট্রপতি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা অতীতের গণতান্ত্রিক ধারা ফিরে আসার ইঙ্গিত বলে মনে করেন তরুণ এমপিরা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছে। গণ অভ্যুত্থান পরবর্তী প্রত্যাশা, একটি নতুন সম্ভাবনা। ত্রয়োদশ জাতীয় সংসদের 180 দিনের মাথায় 23তম রাষ্ট্রপতি নির্বাচন। অভিন্ন কৌতূহল, তীব্র জনপ্রত্যাশা, তাই তাকিয়ে গোটা জাতি। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় অভিভাবক নির্বাচনে দেশের সংকটময় মুহূর্তে দলমতের ঊর্ধ্বে সংবিধান রক্ষা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে নিরপেক্ষতা ও দূরদর্শী ভূমিকা পালনের সক্ষমতার প্রত্যাশা প্রথমবার সংসদে আসা সদস্যদের। 70 অনুচ্ছেদের কার্যকারিতার কথা বলা হচ্ছে, যদিও সেটা নিয়ে বিতর্ক আছে, তো সেই 70 অনুচ্ছেদ ছাড়াই আজকে একটা নির্বাচন হতে পারত। একটা আনুষ্ঠানিকতা হলো, আমরা সেই আনুষ্ঠানিকতায়
একটা গণতন্ত্রের আবহ থেকে আমরা অংশগ্রহণ করলাম। সমগ্র বাংলাদেশের জয়, তরুণ সমাজের জয়, এবং আমরা বিশ্বাস করি মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্র এবং দেশকে সবার আগে প্রাধান্য দিয়ে তিনি সকল সিদ্ধান্ত গ্রহণ করবেন। এটা একটা রাজনৈতিক অবস্থান নেওয়ার জন্য, জনগণকে একটা বার্তা দেওয়ার জন্যই আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করছি যে আমরা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। আলোচনাটা আসে, এই নির্বাচনটা কম্পিটিটিভ হয়, এই নির্বাচন প্রক্রিয়াটা নিয়ে মানুষ আরও বেশি সচেতন হয় এবং মানুষের কাছে এটা পরিষ্কার হয়। অভিভাবক সুলভ ব্যক্তিত্বের প্রত্যাশা পূরণের কথাও বলছেন কেউ কেউ। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে বাংলাদেশের একটা গণতান্ত্রিক পুনর্গঠন চলছে, আজকে মহামান্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়ে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই কাজকেই আরও এগিয়ে নিতে তার যে ভূমিকা, রাষ্ট্রপতির যে ভূমিকা, সেই ভূমিকাকে অবশ্যই রাখবেন। উনি কখনোই আপোষ করেননি। উনি দলকে ধরে রাখার জন্য, সবাইকে ঐক্যবদ্ধ করার জন্য উনি সর্বদা চেষ্টা করেছেন। আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত যে এমন একজন ব্যক্তিকে আমরা বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে পেয়েছি। প্রায় ৩.৫ দশক ধরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সংস্কৃতির অবসান হলো। গণতান্ত্রিক প্রক্রিয়াতেই রাষ্ট্র বেছে নিয়েছে তার ২৩তম অভিভাবক। তাই গণ অভ্যুত্থান পরবর্তী ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়াটি একটি ভিন্ন ঐতিহাসিক আয়োজনই রূপ নিয়েছে বলে মনে করছেন রাজনীতিবিদেরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জাতীয় সংসদ ভবন, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে যোগ দিচ্ছেন গাজীপুর ৪ আসনের জামায়াতের সংসদ সদস্য মোহাম্মদ সালাউদ্দিন আইয়ুবী। জনাব সালাউদ্দিন আইয়ুবী, আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। নতুন রাষ্ট্রপতির কাছে আপনার প্রত্যাশার কথা জানাবেন এবং আপনি বলবেন যে আসলে প্রত্যেকটি দলকে ঐক্যবদ্ধ করে ধরে রাখার ক্ষেত্রে রাষ্ট্রপতির ভূমিকা কেমন দেখতে চান আপনি? ধন্যবাদ আপনাকে। আমি আপনাদের মাধ্যমে আজকে মাননীয় ২৩তম মহামান্য রাষ্ট্রপতি যিনি নির্বাচিত হলেন তাকে অভিনন্দন জানাতে চাই, শুভকামনা জানাতে চাই। আজকে সন্ধ্যা ৭টায় তার শপথ রয়েছে, সুন্দরভাবে সেই শপথ সম্পন্ন হোক সে প্রত্যাশা করতে চাই। একই সাথে প্রত্যাশা করি বাংলাদেশে রাষ্ট্রপতি হবে হলো মেরুদণ্ড পূর্ণ একজন মানুষ। আমরা অতীতে যে রাষ্ট্রপতি দেখেছি, বিশেষ করে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি, তিনি অনেকটা মেরুদণ্ডহীন ভূমিকা পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার বিবেচনায় গণতান্ত্রিক চর্চায় নির্বাচিত একজন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের প্রয়োজনে দলের বিরুদ্ধে গিয়েও ন্যায়ের পক্ষে, জনগণের পক্ষে তিনি দাঁড়াতে পারবেন সে প্রত্যাশা আমরা করি। আমরা প্রত্যাশা করি ঐক্যবদ্ধ এক বাংলাদেশের প্রতিচ্ছবি তিনি হবেন। বিশেষ করে বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে গণভোটের রায় নিয়ে যে সংকট তৈরি হয়েছে, সেই সংকট পূরণে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে জনগণকে সামনে নিয়ে, জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে ভূমিকা রেখে এই সংকট দূর করবেন আশা করি ইনশাআল্লাহ। সালাউদ্দিন আইয়ুবী, এই ওনার যে গণতান্ত্রিক আন্দোলন, তাতে নিঃসন্দেহে কোনো বলার কিছু নেই। আপনি যদি বলতেন যে এই সরকার এবং রাষ্ট্রপতির যে ভারসাম্য এবং সাংবিধানিক যে সীমারেখা, এই জায়গাগুলোতে কিভাবে ভূমিকা রাখতে পারে রাষ্ট্রপতি বা রাখা উচিত বলে আপনি মনে হয়? দেখুন, বাংলাদেশের সংবিধানের ৪৮-৩ অনুচ্ছেদে স্পষ্ট বলা হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রী নির্বাচন এবং চিফ জাস্টিস নিয়োগের ক্ষেত্রে তার ভূমিকাটা থাকে। ৫৬-৩ বলা হয়েছে সকল কাজ প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে তাকে করতে হবে। এর বাইরেও আসামিকে ক্ষমা করা, আইনে স্বাক্ষর করা এবং সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে তিনি ভূমিকা পালন করে থাকেন। তবে সকল ক্ষেত্রেই সরকারের প্রচ্ছন্ন একটা ছায়া তার উপর থাকে। সেক্ষেত্রে আমরা অতীতে দেখেছি, আপনারা বিচারপতি শাহাবুদ্দিন ছিলেন, তিনি রাষ্ট্রপতি ছিলেন, তিনি কিন্তু জননীতি নিরাপত্তা আইনে স্বাক্ষর করেননি। সাহসের সাথে তিনি এই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন। আমরা দেখেছি বিচারপতি হাবিবুর রহমান যখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন, তখন তৎকালীন সেনা প্রধান, সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে তার কাছে বিশেষ একটা সহযোগিতা চেয়েছিলেন নাসিম, আপনারা সেনাপ্রধান নাসিমের নাম শুনেছেন, তিনি ভূমিকা রাখার জন্য চেয়েছিলেন। তখন কিন্তু তার বিরুদ্ধে তিনি অবস্থান গ্রহণ করেছেন এবং তাকে পদচ্যুত বা ক্ষমতাচ্যুত করেছেন। সেভাবে আমি আশা করব বর্তমান রাষ্ট্রপতি সেই ভূমিকা অবতীর্ণ হয়ে সাহসিকতার সাথে দেশের প্রশ্নে, জনগণের প্রশ্নে
তিনি দলের ঊর্ধ্বে উঠে ভূমিকা রাখতে পারবেন ইনশাআল্লাহ। তবে ত্রয়োদশ জাতীয় সংসদের 180 দিনের মাথায় কিন্তু 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে গেল। প্রথমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য জি, জি। হয়ে এমন একটি বিষয় আপনি নিশ্চয়ই ইতিবাচকভাবে দেখছেন। এটা নিঃসন্দেহে আমরা তো জাতীয় নির্বাচনে ভোট দিয়েছি, কিন্তু এবার রাষ্ট্রপতিকে সরাসরি ভোট দিতে পেরে খুবই আনন্দিত এবং গর্বিত অনুভব করছি। এবং আমি অতীতে যারা নির্বাচিত হয়েছেন এরকম সংসদ সদস্যদের সাথে কথা বলেছি, তাদের অনেকেই একাধিকবার সংসদ সদস্য হওয়ার পরও রাষ্ট্রপতি নির্বাচনে আসলে ভোট দিতে পারেনি, কারণ সেটা ছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি মনোনীত হয়ে যেত। সেক্ষেত্রে আমি মনে করি এটা ছিল অনন্য এবং একটা সকলের উৎসমুখর পরিবেশে একটা আনন্দজনক নির্বাচন ছিল। এজন্য আমি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই আমাদেরকে এটার অংশীদার করার সুযোগ দেওয়ার জন্য। গণতান্ত্রিক ইঙ্গিত বলে দেখছেন আপনি। জি, ধন্যবাদ জনাব সালাউদ্দিন আইয়ুবী আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শীর্ষ সন্ত্রাসীরা বারবার জামিনে মুক্তি পাওয়ার পেছনে দুর্বল এজাহার ও তদন্তে গাফিলতি কারণ নয় বলে দাবি করেছে র্যাব। শীর্ষ সন্ত্রাসীরা বারবার জামিন পেলে তারাও হতাশ হন বলে জানান র্যাব 2-এর অধিনায়ক। চুয়া সেলিম সহ মোহাম্মদপুরের 3 শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তারের পর সকালে বসিলায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আবারও গ্রেপ্তার জেনেভা ক্যাম্পের আলোচিত শীর্ষ মাদক ব্যবসায়ী চুয়া সেলিম। বৃহস্পতিবার জেনেভা ক্যাম্প থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব 2। এর আগে 36 মামলার এই আসামিকে র্যাব, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করেছে অন্তত 10 বার। গ্রেপ্তার করা হয় 10 মামলার আসামি মাহি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড জয়কে। র্যাব জানায়, জয়সহ মাহি গ্রুপের সদস্যরা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান, নবীনগর এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, মারপিটে লিপ্ত হয়ে ত্রাস সৃষ্টি করে আসছিল। বৃহস্পতিবার অস্ত্রসহ 20 মামলার আরেক আসামি বোমা রতনকে গ্রেপ্তার করে র্যাব। গজনবী রোড, বসিলা ও জেনেভা ক্যাম্প এলাকায় ডাকাতি, ছিনতাই ও অস্ত্রধারী চক্রের নেতৃত্ব দিয়ে আসছিল এই বোমা রতন। একটা জিনিস চলতেছে, এটাকে স্টপ করতেও সময় লাগবে, বাট আমাদের আগ্রহ কিংবা আমাদের কারেজের কোনো অভাব নেই। আমরা অবশ্যই এটাকে আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আনার জন্য আমাদের ক্যাপাসিটির মধ্যে যতটুকু করা সম্ভব আমরা অবশ্যই করব। অভিযোগ আছে, চিহ্নিত ওই আসামিরা বারবার গ্রেপ্তারের পর জামিন পাচ্ছেন দুর্বল এজাহার আর তদন্তের ঘাটতির কারণে। অভিযোগ নাকচ করে দিয়েছেন র্যাব 2-এর অধিনায়ক। সংবাদ সম্মেলনে তিনি জানান, শীর্ষ পর্যায়ের এসব আসামি জামিন পেলে আইন শৃঙ্খলা বাহিনীরও কাজে ব্যাঘাত ঘটে। আইন শৃঙ্খলা বাহিনী অনেক কষ্ট করে একটা আসামিকে অ্যারেস্ট করে এবং এই আসামি যখন আবার জামিন পেয়ে যায় তখন কিন্তু আমাদের যারা টিমে, আমাদের যারা ফিল্ডে কাজ করে তারা কিন্তু একটু দিশেহারা হয়। বাট আমরা আবার শক্তি সঞ্চয় করি, আবার তাদেরকে অ্যারেস্ট করি। এর বাইরে তো আমাদের কিছু করার নেই। মোহাম্মদপুর আর বসিলায় মাদক কারবার দীর্ঘদিন ধরে চলে আসছে। চাইলেও তা বন্ধ করা সহজ না বলে জানিয়েছে র্যাব। অধিনায়ক বলছেন, অপরাধ আগের চেয়ে এখন অনেক কমেছে। পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগবে। আমরা কিন্তু এটাকে মোহাম্মদপুরকে আগের চেয়ে অনেক বেশি স্থিতিশীল রাখতে পেরেছি। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে উপকূলের জাহাজ ভাঙা শিল্প দেশের অর্থনীতিতে নানা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও ঘন ঘন দুর্ঘটনা, প্রাণহানি আর পরিবেশ বিপর্যয়ের বিষয়টি নিয়ে চিন্তিত খাত সংশ্লিষ্টরা। তারা এখন হিসাব করছেন জাহাজ ভাঙায় লাভ হচ্ছে বেশি নাকি ক্ষতি বাড়ছে দিনে দিনে। অথচ দেশি ও আন্তর্জাতিক নিয়ম মেনে চললে জাহাজ ভাঙা শিল্প হতে পারে সম্ভাবনাময় খাত। শিপব্রেকিং ইয়ার্ডে পুরনো জাহাজের শেষ যাত্রা শুধু লোহা সংগ্রহের গল্প নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বিশাল কর্মসংস্থান, ইস্পাত শিল্পের বিকাশ এবং সরকারের বড় রাজস্ব আদায়। পাশাপাশি বিপুল পরিমাণ আসবাব, তৈজসপত্র, বৈদ্যুতিক তার, তামা, পিতল, মোটরসহ সহস্রাধিক পণ্যের যোগান মেলে এই খাত থেকে। প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত প্রায় 2 লাখ মানুষ। গেল বছর বিশ্বের 321টি পরিত্যক্ত জাহাজের মধ্যে চট্টগ্রামের ইয়ার্ডে ভাঙা হয়েছে 88টি স্ক্র্যাপ জাহাজ। শিপ ব্রেকিং শিল্প বাংলাদেশের অর্থনীতিতে অনেক বড় অবদান রাখে, তেমনি এসব ইয়ার্ডে লুকিয়ে আছে অনেক মানুষের জীবনের গল্প। বাংলাদেশ শিপ ব্রেকিং ও রিসাইক্লিং অ্যাসোসিয়েশনের মতে এখানে পুরনো জাহাজ কেটে লোহা, ইস্পাত, যন্ত্রাংশ সহ বছরে 1 কোটি মেট্রিক টনের বেশি পণ্য
রিসাইক্লিং হচ্ছে। তবে ঝুঁকি মোকাবেলার প্রস্তুতি আর তদারকির অভাবে জাহাজ ভাঙায় বাড়ছে শ্রমিকের হতাহতের সংখ্যা। এবছরই বিভিন্ন ইয়ার্ডে কর্মরত অন্তত ১৯ শ্রমিকের মৃত্যু হয়েছে, যা গত ৮ বছরের মধ্যে সর্বোচ্চ। এখানে শ্রমিকদের জন্য ট্রেনিং সেন্টার লাগবে, ফুল পাওয়ার, ফুল ইকুইপড, এবং এটি প্রতিনিয়ত আপনার দেখভাল করতে হবে, নজরদারির মধ্যে আনতে হবে এবং আপনার তদারকি করতে হবে। তবে মালিক পক্ষের নজর শিল্প রক্ষার দিকে। তারা বলছেন, দেশের অর্থনীতিতে বছরে গড়ে ১৫,০০০ কোটি টাকার ভূমিকা রাখে শিল্প বাঁচাতে দরকার সরকারের নীতি সহায়তা। আমাদের উপর অনেক বাধা বিপত্তি আসছে, আবার আমাদের অনেক কাজ সহজ করার চেষ্টাও চলতেছে সরকারের পক্ষ থেকে, এবং আমরা চেষ্টা করতেছি গ্রিন এবং এনভায়রনমেন্টাল ওয়েতে শিপ রিসাইক্লিং করতে। ডলার সংকট, বৈশ্বিক অস্থিরতায় জাহাজ ভাঙা শিল্পে বিনিয়োগ ও আয় কমেছে। ২০২১ সালে ৩০ লাখ মেট্রিক টন লোহা ভাঙার বিপরীতে ২০২৫ সালে তা নেমে আসে ১০ লাখ টনে। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর, এরপর অন্যান্য খবরের সঙ্গে থাকছে। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামের চাপে সাধারণ মানুষ, সবজির সরবরাহ ভালো থাকার পরেও বাজারে বাড়তি মূল্য। লুটপাটের মামলা প্রত্যাহার না করায় নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতা খুন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। গ্রেনেড হামলা মামলায় আপিল বিভাগের সংক্ষিপ্ত রায়ের প্রায় ১ বছর হলেও এখনো পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়নি। গত বছরের সেপ্টেম্বরে সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ ৪৯ আসামির সবাইকে খালাস দেন। এই মামলার আইনজীবীরা জানান, রাজনৈতিক কারণেই তারেক রহমান সহ বিএনপির নেতাদের আসামি করে সাজা দেওয়া হয়েছিল, কিন্তু হাইকোর্ট ও আপিল বিভাগ তাদের নির্দোষ ঘোষণা করে। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২৪ জন নিহত এবং আহত হয় ৩ শতাধিক। বিচারিক আদালত লুৎফুজ্জামান বাবর ও আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনের মৃত্যুদণ্ড এবং তারেক রহমান সহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয়, অন্যদের দেয় বিভিন্ন মেয়াদের সাজা। তবে ২০২৪ সালের ডিসেম্বরে হাইকোর্ট এই সব আসামিকে খালাস দিয়ে রায় দেয়। পরে আপিল বিভাগও তা বহাল রাখে। জোরপূর্বক সাক্ষীদের কাছ থেকে স্বীকারোক্তি নেয়া, যে সম্পূরক চার্জশিটের উপর ভিত্তি করে বিচারিক আদালত রায় দিয়েছিল, সেটিকে অবৈধ ঘোষণা এবং হামলার তথ্য প্রমাণের যথেষ্ট অভাব থাকায় প্রথম রায়কে ত্রুটিপূর্ণ ঘোষণা করে তা বাতিল করে দেয় উচ্চ আদালত। আইনজীবীরা জানান, বিএনপি নেতারা কিভাবে এই মামলায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন। কোনো ধরনের কোনো আলামত কি পাওয়া গেল না? একটা চিরকুট পাওয়া গেল না যেখানে বাবর সাহেব লিখে দিচ্ছেন যে গ্রেনেড দিয়ে দাও, অথবা একটা চিরকুট পাওয়া গেল না, বা এমন কোনো একটা টেপ রেকর্ড পাওয়া গেল না, একটা ভয়েস পাওয়া গেল না, অথবা একজন এসে বলল না যে আমাকে বলছে যে তুমি এটা আমাকে অমুক জায়গায় পৌঁছিয়ে দাও, অমুককে এটা করতে বলো, অ্যাকসেপ্ট কনফেশনাল স্টেটমেন্ট। এতে স্পষ্ট বোঝা যায় যে দ্বিতীয় তদন্ত এবং দ্বিতীয় চার্জশিটটা, এবং এই দ্বিতীয় চার্জশিটে বিএনপির শীর্ষ নেতাদেরকে বিরুদ্ধে চার্জশিট দিয়ে বিচার কার্যক্রম শুরু করাটা পুরোটাই ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সুপ্রিম কোর্টের সিনিয়র অনেক আইনজীবী মনে করেন, হামলায় অনেকে হতাহত হলেও প্রকৃত আসামিদের আড়াল করে ভুল তদন্ত প্রতিবেদন দেয় এখন ভুক্তভোগীদের পরিবারও বিচার বঞ্চিত। বিচার পাবে কেমনে? এটা তো রাজনৈতিক প্রতিহিংসার একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। সঠিক তদন্ত না হলে আপনি সঠিক বিচার হবে না। আচ্ছা, এই ক্ষেত্রে এখন যারা ভিকটিম পরিবার, যারা তাদের আইন অনুযায়ী আর কোনো পথ থাকে না? আমাদের এমন কোনো রেওয়াজ নাই এখানে। হাইকোর্টের রায়ে পুনঃতদন্তের নির্দেশনা থাকলেও আপিল বিভাগের সংক্ষিপ্ত রায়ে তা ছিল না। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির আদালতে বিচারাধীন মামলা থাকলে তাদের প্রণোদনা বা নীতি সহায়তা দেয়া যাবে না। বাংলাদেশ ব্যাংকের নতুন প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ক্ষতিগ্রস্ত ঋণ গ্রহীতাদের ব্যবসা পুনর্গঠন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রণোদনা ও নীতি সহায়তা দেওয়া হচ্ছে। তবে কিছু গ্রাহক এক বা একাধিক সুবিধা নেয়ার পাশাপাশি সরকার, বাংলাদেশ ব্যাংক বা সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে দায়ের করা মামলা চালিয়ে যাচ্ছেন। এতে আর্থিক খাতে অপ্রয়োজনীয় মামলা জট তৈরি হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক
আরও জানায়, আগে ব্যাংকগুলোর ক্ষেত্রেও একই নির্দেশনা দেয়া হয়েছিল। সপ্তাহের ব্যবধানে রাজধানীতে বেড়েছে ডিম এবং ব্রয়লার মুরগির দাম। বাজারে সবজির সরবরাহ ভালো থাকার পরেও দাম বাড়তি, তবে কাঁচা মরিচের দাম সহনীয় পর্যায়ে নেমেছে। নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী থাকায় ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। শুক্রবার ছুটির দিনে রাজধানীর বাজারে ক্রেতাদের ভিড় অন্যান্য দিনের চেয়ে বেশি। পর্যাপ্ত সরবরাহ থাকলেও নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই বলছেন ক্রেতারা। বাজারে ডিমের দাম ডজন ১৫০ টাকা ছাড়িয়েছে। ব্রয়লার মুরগির প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০০ টাকায়, আর সোনালী মুরগির কেজি ৩৩০ টাকা। সেই দাম কোন কেমনে মানুষ খাইব, কেমনে চলবো, এত দাম হলে? মোটামুটি মালের দাম নিয়ন্ত্রণ আছে। মরিচ অনেক দাম ছিল হিসাবে অনেক কমছে এবারে, তার অন্যান্য জিনিসের দামও কমছে। বাজারে পর্যাপ্ত সবজি থাকলেও দাম কমেনি। লাউ প্রতি পিস ৮০ টাকা আর চাল কুমড়া ৬০ টাকা। বাজার ভেদে পটল, করলা, কাঁকরোল ৮০ থেকে ১০০ টাকা। তবে ৪০ টাকাতেই মিলছে কাঁচা পেঁপে। আলু বিক্রি হচ্ছে ৩০ টাকায়। বাড়তি ৮০ টাকা, ১০০ টাকা, ৭০ টাকা, এর নিচে কোনো সবজি নেই। সবজির দামটা একটু মাঝে বেশি, মানে এটা বাড়ে আবার কম হয়, এটা বলা যাবে না, কারণ সবজি কাঁচা বাজার তো কিছু তো নষ্ট হয়। দাম একটু হইতে আসতে কম, কাঁচামরিচ আছে ১০০ টাকা কেজি, আসলে ১৬০ টাকা কেজি। বাজারে কাঁচামরিচের দাম সহনীয় পর্যায়ে নেমেছে। মানভেদে বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৬০ টাকায়। আদ্রিতা রাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের অধিকাংশ স্থানে সরবরাহ বাড়ায় কমেছে সব ধরনের সবজির দাম। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেটে কাঁচামরিচ, আলু, পেঁয়াজ ও বেগুনের দাম কমেছে। ব্যতিক্রম দেখা গেছে রংপুরে। অতিবৃষ্টি ও ক্ষেত তলিয়ে সরবরাহ কমায় রংপুরের বাজারে উল্টো ১০ থেকে ১৫ টাকা বেড়েছে সবজির দাম। চট্টগ্রামে গেল এক সপ্তাহের ব্যবধানে কমেছে সবজি, মুরগি ও ডিমের দাম। কেজিতে ৩০ টাকা পর্যন্ত কমেছে এসব মুরগির দাম। রাজশাহীতে কাঁচামরিচ কেজি প্রতি ৫০ টাকা কমে ৬০ টাকায় বিক্রি। অন্যদিকে খুলনা ও বরিশালের স্থানীয় বাজারগুলোতে সরবরাহ বাড়ায় স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। তবে মাংস ও মাছের বাজার অঞ্চলভেদে ভিন্ন। রাজশাহীতে গরুর মাংসের দাম কমলেও সিলেটে তা অপরিবর্তিত। অসাধু ব্যবসায়ীদের কৃত্রিম সংকট রোধ ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সব জেলায় তদারকি জোরদারের দাবি জানিয়েছেন সাধারণ ক্রেতারা। অন্যদিকে রংপুরে পেঁয়াজ ও ডিমের দাম চড়া। সব মাল আমদানি আছে, দাম একটু কমছে, আমদানি হলে দাম কমবে, আরো দাম কমবে। কিছু কিছু মালের দাম এখন কম আছে, আর কিছু কিছু মাল আগের অবস্থানেই আছে। ফুলকপি আসছে আপনার 220 টাকা করে কেজি, মূলা আসছে 120 টাকা করে কেজি, বাঁধাকপি 160 টাকা করে কেজি, শিম আছে 200 টাকা। গরমকালের সব যেগুলো গত সপ্তাহ থেকে এই সপ্তাহে 10 টাকা 20 টাকা সবগুলা কমের দিকে আছে। ব্রাহ্মণবাড়িয়ার প্রয়াস মাদক নিরাময় কেন্দ্রে এক প্রবাসী তরুণের মৃত্যুর ঘটনায় হামলা এবং ভর্তি হওয়া অন্তত 30 মাদক শিবির পালানোর ঘটনা ঘটেছে। মারধরে তরুণের মৃত্যুর খবরে আতঙ্কিত হয়ে জীবনের ঝুঁকি নিয়ে 3 তলা থেকে লাফিয়ে পালান তারা। ওই তরুণের নির্যাতনের মৃত্যু হয়েছে দাবি পরিবারের, তবে অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত 18 আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র প্রয়াসে মোহাম্মদ ফুরকান নামে এক তরুণের মৃত্যু হয়। মাত্র 5 দিন আগে 70,000 টাকা চুক্তিতে ফুরকানকে ভর্তি করে তার পরিবার। স্বজনদের অভিযোগ ফুরকান সুস্থ ছিল এবং নিরাময় কেন্দ্রের লোকজনের মারধরে তার মৃত্যু হয়। তবে প্রয়াসের পরিচালকের দাবি বাথরুমে পড়ে মারা গেছেন ফুরকান। ওকে নির্মমভাবে টর্চার করে ওরা মেরে ফেলে। এর যে মালিক যে এমদাদুল হক যে রুবেল, ওনার বড় ভাই নাকি বিএনপির বড় লিডার, তারা সব দিক থেকে প্রেশার ক্রিয়েট করে যেন এই ফুরকান হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত যেন না হয়, তারা সেই চেষ্টা করতেছে। তরুণের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভর্তি হওয়া বাকি রোগীরা আতঙ্কিত হয়ে পড়েন। বুধবার কেন্দ্রের জানালা ভেঙে 3 তলা থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যায় অন্তত 30 মাদক শিবির। এটা মানে সুষ্ঠু তদন্ত হোক, এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যে তাদেরকে লাইসেন্সগুলো দিতেছে এবং মানে ওইটা যাতে মানে যাচাই বাছাই করে এবং প্রতি মাসে মাসে হোক বা প্রতি সপ্তাহে হোক তারা যেন তদারক করে। মাদক নিরাময় কেন্দ্রগুলোকে একটা প্রত্যক্ষ তত্ত্বাবধানে নিয়ে আসা উচিত, একটা মনিটরিং নিয়ে আসা উচিত এবং প্রায় সময় দেখা যায় যে এখানে
অতিরিক্ত বল প্রয়োগের বিষয়গুলো আসে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান ফোরকানের মৃত্যুর কারণ তদন্ত করছে পুলিশ। আর মাদক নিরাময় কেন্দ্র তাদের লাইসেন্সের শর্ত ভঙ্গ করছে কিনা সেটি খতিয়ে দেখছেন তারা। পুলিশের পোস্টমর্টেম বা ওদের তদন্ত প্রতিবেদনে আসলে বোঝা যাবে মৃত্যুর প্রকৃত কারণ কি। আমরা এরা কোনো লাইসেন্স পরিচালনা করতে গিয়ে কোনো লাইসেন্সের শর্ত ভঙ্গ করেছে কিনা সেই বিষয়ে আমরা তদন্ত করছি। এর আগে 2014 সালে প্রয়াসে ভর্তি থাকা শাকিল নামের এক যুবকের মরদেহ হাসপাতালে রেখে যাওয়ার অভিযোগ ওঠে নিরাময় কেন্দ্রটির বিরুদ্ধে। তদন্ত শেষে 5 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নারায়ণগঞ্জের বন্দরে রিকশার গ্যারেজ লুটপাটের মামলা তুলে না নেয়ায় জাহিদ হাসান বুলবুল নামের ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাতে উপজেলার সালেহনগর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের স্বজন ও স্থানীয়রা জানান 24-এর গণঅভ্যুত্থানের পর বুলবুলের রিকশা গ্যারেজে সিফাত বাহিনী হামলা ও লুটপাট চালায়। এ ঘটনায় সিফাতকে প্রধান আসামি করে বন্দর থানায় মামলা করেন বুলবুল। এরপর থেকেই মামলা তুলে নিতে তাকে হুমকি দিয়ে আসছে অভিযুক্তরা। বৃহস্পতিবার রাতে সালেহনগর এলাকায় বুলবুলকে সিফাত ও তার সহযোগীরা ফের মামলা তোলার জন্য হুমকি দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বুলবুলকে মৃত ঘোষণা করেন।